সেট 4-এর 1 এবং 2 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 1 দাগের 1 নম্বর প্রশ্নে বলেছে প্রদত্ত সংখ্যাগুলির সবচেয়ে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে গিয়ে মান নির্ণয় করি। এখানে 1051 থেকে বিয়োগ করতে হবে 949। তাহলে আমরা কি করব, এখানে 1051 থেকে 949 কী করতে হবে, 100-র গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে তার থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ দেখো এখানে 1051 তার 100-এর গুণিতকে সবচেয়ে কাছে পূর্ণ সংখ্যা কত হবে। এখানে 100-এর গুণিতক যেহেতু বলেছে তাহলে আমরা দশকের ঘরটা দেখব। দশকের ঘরটা 5-এর থেকে বড়, তার মানে শতকের ঘরে 1 যোগ হবে, অর্থাৎ এখানে হবে কত, 1100। তার থেকে বিয়োগ করব এই সংখ্যাটা। এখানে দেখো যখনই আমরা এই 9049-এর 100-এর গুণিতকে সবচেয়ে কাছে পূর্ণ সংখ্যা গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজতে যাব, তখন আমরা দশকের অঙ্ক ধরবো। এখানে দশকের অঙ্ক ধরবো কত, 4। 4টা 5-এর থেকে ছোট, অতএব আমরা শতকের ঘরে আর 1 যোগ করব না। তাহলে এখানে কত হবে, 900। তাহলে এখানে আমরা লিখব 900। এবার এটাকে বিয়োগ করলে কী হবে, দেখো 1000 থেকে 900 যখন আমরা বিয়োগ করব তাহলে হয়ে যাবে কত, 200। তাহলে এখানে হবে 200। তার মানে হচ্ছে 200 সংখ্যাটি হলো এখানে যে আমাদের বিয়োগফলটা হবে তার 100-এর গুণিতকে সবচেয়ে কাছে পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের কত, 200। এবার আমাদের বলেছে ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক করতে বলছে। তাহলে ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি, ব্যাস হচ্ছে 2 গুণ ব্যাসার্ধ, এটাই হচ্ছে আমাদের ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। 3 নম্বর প্রশ্নটা বলেছে মান নির্ণয় করো 2 গুণ 0.05 গুণ 0.2। এটাকে আমরা সরাসরি গুণ করে বের করতে পারি, অথবা আমরা কিন্তু এইভাবেও করতে পারি। সেটা কি, 2 গুণ, আমরা দশমিকের জন্য একটা 1 নিয়ে, দুটো ঘর আছে, দুটো ঘরের জন্য দুটো শূন্য নিতে পারি, নিয়ে এবার শুধু সংখ্যাটা উপরে বসাতে পারি, তারপরে গুণ। এবার এখানে দশমিকের জন্য আমরা 1 পাবো, পরের একটা ঘর আছে, একটা ঘরের জন্য একটা শূন্য পাবো, উপরে শুধু সংখ্যাটা বসে গেল। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের উপরের সংখ্যাগুলো গুণ করো, 2 দুগুণে 4, 4 5-এ 20, উপরে হলো আমাদের কত, 20, আর নিচে 100-র সঙ্গে 10 গুণ করলে এখানে হবে 1000। তাহলে উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য কেটে গেল, 2/100। তার মানে সংখ্যাটা কত হচ্ছে, শূন্যর জন্য দুটো ঘর, তাহলে 2 একটা ঘর হলো, অপর সঙ্গে একটা ঘর, এবং 1-এর জন্য আমরা এখানে দশমিক বসালাম, এখানে হলো 0। অর্থাৎ কি হলো, 0.2। এবার 4 নম্বর প্রশ্নটা বলেছে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এর মান রোমান সংখ্যায় লিখতে বলেছে। তাহলে রোমান সংখ্যা লিখতে গেলে এখানে কত হচ্ছে, দেখো XCIX, সি মানে কত, 100, 100 থেকে 10 বাদ দিলে 90, আর এখানে কত, 99। তার মানে হচ্ছে আমাদের সংখ্যাটা কত হচ্ছে, 99 ভাগ এখানে কত আছে, 11। তার মানে 11 দিয়ে আমরা যদি 99-কে ভাগ করি তাহলে কত হচ্ছে, এখানে 9 হবে। 9, 11, 99। তাহলে 9টাকে আমাদের লিখতে হবে, 9টা কী হলো, IX হয়ে গেল রোমানের লেখা। এবার 5 নম্বরে কি বলেছে, বলেছে x এর অর্ধেক এবং y এর দ্বিগুণের সমষ্টি 2-এর চেয়ে বড়। তাহলে x এর অর্ধেক মানে কি, x/2, তার সঙ্গে যোগ করতে হবে কি, y এর দ্বিগুণ। তাহলে y এর দ্বিগুণ মানে হচ্ছে 2y। এই যে সমষ্টিটা হলো সেটা কার চেয়ে বড় হবে, 2-এর চেয়ে বড় হবে। তার মানে এখানে আমাদের হবে গ্রেটার দেন সাইন, এবং এখানে হলো 2 হয়ে গেল আমাদের। এরপরে 6 নম্বর প্রশ্নটা বলেছে স্থানীয় মানের বিস্তার করি। স্থানীয় মানের বিস্তার করতে কত বলেছে, 0.35। তাহলে 0.35কে আমরা দশমিকের জন্য কি করব, 1 নিব, নিয়ে একটি ঘরের জন্য একটি শূন্য নিব, তারপরে 3 বসাবো। যোগ করব কি, দশমিকের জন্য আবার 1 নিব, নিয়ে দুটো ঘর আছে, তাহলে দুটো ঘরের জন্য শূন্য নিব, 2-এর 5-এর অবস্থানটা, তাহলে 5 এখানে লিখে দেব। এই হলো আমাদের স্থানীয় মানের বিস্তার, অর্থাৎ 3.5%। এবার 6 নম্বর প্রশ্নটাতে বলেছে LIX এবং LV কে হিন্দু আরবিক সংখ্যায় যোগ করে দেখাও। তাহলে LIX অর্থাৎ L মানে কত, 50, আর এখানে IX অর্থাৎ 9, তাহলে কত হলো, 59। তাহলে এটা হলো 59 যোগ L মানে হচ্ছে কত, 50, আর এখানে হচ্ছে V মানে 5, তাহলে হচ্ছে কত, 55।
সংখ্যা দুটো যোগ করলে কত হবে? 5 আর 9 যোগ করলে 4 অর্থাৎ 14, 5 আর 5 যোগ করলে 10, আর হাতের 1 মিলে হচ্ছে 11 অর্থাৎ 114। 8 নম্বরে বলেছে সরল কোণ সমানচিহ্ন 2 গুণ শূন্যস্থান আছে, অর্থাৎ সরল কোণ হচ্ছে 2 গুণ 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে এখানে লিখব আমরা 2 গুণ সমকোণ, অথবা আমরা লিখতে পারি কি 90 ডিগ্রি, যে কোনো একটা লিখব। এবার 9 নম্বরে বলেছে চিত্রসহ সমবাহু ত্রিভুজের সংজ্ঞা দাও এবং চিত্র দিতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের 3টি বাহু সমান সেই ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বলে। এবার এটা আমি হাতে এঁকেছি, তোমরা এটা স্কেল দিয়ে একই মাপ নিয়ে একটা এইভাবে চিত্র আঁকবে, যা কিনা সমবাহু ত্রিভুজ তৈরি হবে। অর্থাৎ এখানে এ বি, বিসি এবং এসি বাহু 3টি সমান মাপক হবে। আমি যদি এখানে ধরি এটা হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে এটাও 2 সেন্টিমিটার হবে, এটাও 2 সেন্টিমিটার হবে। এবার সবশেষে যে 5x নাম্বার অর্থাৎ 10 নম্বর অঙ্কটা বলেছে, সেখানে বলেছে 483 এর সবচেয়ে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা। তাহলে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা যখনই হবে তখন আমরা দশকের অঙ্কটাতে যাব। দশকের অঙ্ক এখানে কত আছে? 8, এটা 5-এর থেকে বড়, অতএব আমরা শতকের ঘরে 1 যোগ করে দেবো এবং দশক এবং এককের ঘরে 0 0 করে দেবো। তাহলে এখানে কি আছে? 5-এর থেকে বড় হয়, 4-এর সঙ্গে আমরা 1 যোগ করব, তাহলে সংখ্যাটা কত হবে? 5, এবং দশক এবং শতকের ঘরে 0 0 করে দেবো, তাহলে সংখ্যাটা কত হলো? 500। 2 নম্বরে প্রথম প্রশ্নটা বলেছে হাবিবের বয়স মুস্কানের বয়সের দ্বিগুণ। তাহলে আমরা ধরে নিচ্ছি মুস্কানের বয়সটা x বছর, তাহলে হাবিবের বয়স কত হবে? মুস্কানের বয়সের দ্বিগুণ। তার মানে মুস্কানের বয়স যদি x বছর হয় তাহলে হাবিবের বয়স কত হবে? 2x বছর, দ্বিগুণ হয়ে গেল। এরপরে কি বলেছে? এবং শামীমের বয়স হাবিবের বয়স অর্ধেক অপেক্ষা 3 বেশি, 3 বছর বেশি। তাহলে শামীমের বয়সটা কি? হাবিবের বয়সের অর্ধেক অপেক্ষা। তাহলে হাবিবের বয়স কত? 2x, তাহলে 2x/2, তার থেকে কি হবে? অর্ধেক অপেক্ষা 3 বেশি। তাহলে শামীমের বয়স হাবিবের বয়সের অর্ধেক অপেক্ষা 3 বেশি। শামীমের বয়সটা হাবিবের বয়স হচ্ছে কত? 2x/2, তাহলে অর্ধেক অপেক্ষা 3 বেশি হয়ে গেল এটা। তার মানে এটা কি হচ্ছে? 2 দিয়ে এটাকে ভাগ করো, x এখানে হচ্ছে কি? +3, 2 দিয়ে কেটে গেলে x হবে, তাহলে x+3 বছর হলো শামীমের বয়স। এখন কি বলেছে? 3 জনের মোট বয়সটা বের করতে বলেছে। তাহলে মুস্কানের বয়স কত? x, হাবিবের বয়স কত? 2x, এবং শামীমের বয়স কত? x+3। তাহলে এখানে যোগ করলে কত হবে? x আর 2x অর্থাৎ 3x যোগ x মানে 4x, তাহলে 4x+3 বছর। তাহলে হয়ে গেল 3 জনের বয়সের সমষ্টি আমাদের 4x+3 বছর। এবার 2 নম্বর প্রশ্নটাতে বলেছে 1 ডজন কলার দাম x টাকা হলে 4টি কলার দাম কত? তাহলে 1 ডজন মানে কি? 1 ডজন মানে হচ্ছে 12টি। তার মানে 12টি কলার দাম যদি x টাকা হয় তাহলে একটি কলার দাম কত হবে? একটি কলার দাম কম হবে, সেক্ষেত্রে x/12 টাকা। এবার আমাদের চাইছে কত? 4টি কলার দাম, তাহলে 4টি কলার দাম কত হবে? বেশি হবে, তার মানে x গুণ 4 নিচে হবে 12, তাহলে 4 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 3, অর্থাৎ x/3 টাকা। এটা হবে 4টি কলার দাম। এবার 3 নম্বর প্রশ্ন বলেছে সরল করো। এখানে সরল অঙ্কটা দেওয়া রয়েছে, এখানে একটু অন্যরকম দেওয়া আছে। আমাদের এখানে প্রথম বন্ধনীর ভিতরে দেখো নিচের দিকে 2 - 1/3 এই অংশটার সমাধান আগে করতে হবে। তার মানে আমরা কী করবো? এখানে 1/5 রেখে দিয়ে দ্বিতীয় বন্ধনী রেখে দিলাম, 4 ভাগ প্রথম বন্ধনী দিয়ে 3 বিয়োগ নিচের যে অংশটুকু দেওয়া আছে সেটার আগে আমরা লসাগু করবো। তাহলে এখানে হবে 3, এখানে হবে 6 বিয়োগ 1, এখানে প্রথম বন্ধনী তারপরে দ্বিতীয় বন্ধনী। এবার কি হবে? 1/5 দ্বিতীয় বন্ধনী, 4 ভাগ এখানে কি হবে? 3 বিয়োগ এখানে হবে 6 থেকে 1 গেলে এখানে হবে 5/3। তারপরে এটা কি হবে? আমরা এটাকে ভাগের দাগ ধরে নিব, ভাগের দাগ ধরে নিয়ে অঙ্কটা সমাধান করব। তাহলে এখানে 4 ভাগ এখানে হবে 3 বিয়োগ, দেখো 1/5/3 মানে হচ্ছে 1, এরকম হবে 1 গুণ
3/5, তার মানে কত হচ্ছে 3 একে 3/5, তার মানে এটা হবে আমরা লিখব 3/5। এখানে দ্বিতীয় বন্ধনী বন্ধ হয়ে গেল, এখানে হবে 1/5, 4 ভাগ, এটা আমরা লসাগু করব, তাহলে এখানে হবে 5, এখানে হবে 15 বিয়োগ 3। এবার আমরা কি করব, এই অংশটাকে সমাধান করব, তাহলে 1/5, তারপরে 4 ভাগ, এখানে বিয়োগ করলে হবে 12/5, দ্বিতীয় বন্ধনী বন্ধ হয়ে গেল। এরপরে 1/5 এখানে গুণ হয়ে গেল, এখানে হবে দ্বিতীয় বন্ধনী, তাহলে 4 গুণ এটা হয়ে যাবে 5/12, তাহলে 4 দিয়ে এটা কাটলে কত হবে 3, অর্থাৎ 1/5 গুণ 5/3, 5 5 কেটে যাবে, তাহলে এখানে হবে 1/3। এবার 4 নম্বর প্রশ্নটাতে বলেছে রামের বর্তমান বয়স x বছর, শ্যামের বর্তমান বয়স y বছর, 5 বছর আগে দুজনের বয়সের সমষ্টি কত ছিল। তাহলে রামের বর্তমান বয়স 5 বছর, শ্যামের বর্তমান বয়স y বছর, তাহলে 5 বছর আগে দুজনের বয়সের সমষ্টি কী ছিল, 5 বছর আগে দুজনের বয়সের সমষ্টি হবে, দুজনের ক্ষেত্রে 5 বছর করে কমে যাবে, তার মানে x প্লাস y, এখানে বিয়োগ করব কত 5 যোগ 5, তাহলে 5 যোগ 5 বছর হলো, তার মানে কত হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস 10 বছর। এটাই হলো 5 বছর আগে দুজনের বয়সের সমষ্টি। এবার 5 নম্বরে বলেছে একটি ত্রিভুজ তৈরি করার জন্য 3টি দেশলাই কাঠির প্রয়োজন, এনটি ত্রিভুজ জন্য কয়টি কাঠির প্রয়োজন হবে। তাহলে একটি ত্রিভুজ তৈরি করতে দেশলাই কাঠি লাগে 3টি, সেক্ষেত্রে এন মানে এন একটা সংখ্যক, এনটি ত্রিভুজ তৈরি করতে কাঠি বেশি লাগবে, তাহলে আমরা লিখব 3 গুণ এন সমান চিহ্ন 3NT। এখানে বলেছে আমাদের চল এবং ধ্রুবক দেখাতে হবে, এখানে চল হচ্ছে n, তাহলে এখানে আমরা লিখব n, এবং ধ্রুবক হচ্ছে 3, তাহলে এখানে আমরা লিখব ধ্রুবক 3। এবার 6 নম্বর প্রশ্ন বলেছে 2/3 সঙ্গে কত যোগ করলে 2 পাবো। তাহলে 2 থেকে আমরা কি করব, এই 2/3টাকে বিয়োগ করে দেবো, তাহলে এখানে কি হবে 3 হবে আমাদের লসাগু, সেক্ষেত্রে এখানে হবে 6 বিয়োগ 2, তার মানে হচ্ছে 4/3। এবার এই যে ভগ্নাংশটা পেলাম সেটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশ হবে, এই জন্যে এখানে লব বড় হর ছোট, তাহলে ভগ্নাংশটি আমরা লিখব এখানে অপ্রকৃত ভগ্নাংশ। হয়ে গেল।